গত পর্বের ভিডিওতে আপনারা দেখেছেন অমরাবতী এক্সপ্রেসে দুর্দান্তভাবে আমাদের কোলভা বিচে এসে পৌঁছানোর কাহিনী। আর আজকের ভিডিওতে আমরা দেখব সাউথ গোয়ার অসাধারণ কিছু ট্যুরিস্ট স্পট একেবারে পকেট ফ্রেন্ডলি বাজেটে। তাহলে চলুন ঝটপট শুরু করে ফেলা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 22শে অক্টোবর 2024 আর আমি দাঁড়িয়ে আছি সাউথ গোয়ার ওয়ান অফ দ্য মোস্ট পপুলার বিচেস কোলভা বিচে। কোলভা বিচ সাউথ গোয়ার অত্যন্ত সুন্দর সাদা বালির একটা সিনিক বিচ এবং আমরা গতকাল এসে এই কোলভা বিচের একদম পাশে মানে 200 মিটারের মধ্যে একটা অসাধারণ সুন্দর হোটেলে রয়েছি। সেখানকার এক্সপিরিয়েন্স খুবই ভালো। সেই সমস্ত হোটেলসের ডিটেল এবং কিভাবে আপনারা আসবেন তার সমস্ত ডিটেল আমরা শেয়ার করেছি আমাদের আগের পর্বের ভিডিওতে। যদি এখনও ভিডিওটা না দেখে থাকেন তাহলে প্লিজ দেখে নেবেন, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিলাম। আজকে আমরা ঘুরে দেখব পুরো সাউথ গোয়া এবং যেমনটা আমি আমাদের আগের পর্বের ভিডিওতে কথা দিয়েছিলাম যে আমাদের সাউথ গোয়া ঘুরে দেখানোর একদম অন্য রকম একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের সাথে। সবচাইতে কম খরচে একদম সহজ উপায়ে কিভাবে আপনি সাউথ গোয়া ঘুরতে পারবেন। যারা মনে করেন যে গোয়ায় আসা বুঝি খুব শক্ত, এখানে ঘোরা খুব এক্সপেন্সিভ, এখানে ঘুরতে গেলে কি কি দেখতে হবে না দেখতে হবে সেই রুট ম্যাপটা ঠিক বুঝতে পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা ভীষণই হেল্পফুল হবে। তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 আমাদের একটি করে নতুন ভিডিও আসে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজ সাউথ গোয়া ভ্রমণের নতুন গল্প। আরব সাগরের উপকূল বরাবর প্রায় 2.5 কিলোমিটার বিস্তৃত এই কোঙ্কন উপকূলের কোলভা বিচ সাউথ গোয়ার সবথেকে জনপ্রিয় বিচগুলির মধ্যে একটি। মাডগাঁও স্টেশন থেকে মাত্র 6 কিলোমিটার দূরত্বে অবস্থিত হওয়ার জন্য বাঙালি পর্যটকদের কাছে এর একটি আলাদা তাৎপর্য রয়েছে। গুড মর্নিং। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আজকে সাউথ গোয়া সাইট সিইংয়ের জন্য। এখন ঘড়িতে বাজে 8:30 আর আমরা গিয়ে রিপোর্টিং করব কোলভা বিচের যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কি করে সবচেয়ে কম খরচে গোয়া ঘোরা যায় সেটাই দেখাবো আমাদের এই সিরিজের প্রত্যেকটি পর্বে। আজ থাকছে একদম কম খরচে কি করে আপনি সাউথ গোয়া কভার করতে পারবেন এবং সাউথ গোয়াতে কি কি স্পটস দেখবেন সেই সমস্ত ডিটেলস। তাহলে চলুন আর দেরি না করে তাড়াতাড়ি চলে যাই বাস স্ট্যান্ডের দিকে। এটি হলো কোলভা সমুদ্র সৈকতের একেবারে পাশে কোলভা বাস স্ট্যান্ড। এখান থেকে বাস, অটো, 2 হুইলার, 4 হুইলার সব রকম গাড়ি আপনারা পেয়ে যাবেন। যেহেতু আমরা নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই পৌঁছে গিয়েছিলাম তাই ভাবলাম একবার আপনাদেরকে কোলভা বিচটা ভালো করে ঘুরিয়ে আনি। এখানে সমুদ্র সৈকতে এই রকম বসবার জায়গা করে দেওয়া রয়েছে যেখানে আপনারা কিছু টাকার বিনিময়ে চেয়ার ভাড়া করে বসে সমুদ্রের শোভা দেখতে পারবেন। গোয়ার অন্যান্য বিচের মতোই কোলভা বিচেও ওয়াটার স্পোর্টসের নানান ধরনের আয়োজন মজুত রয়েছে। বিনোদনের কোনো অভাব নেই এই কোলভা বিচে। এখানে এই কোলভা বিচের বিভিন্ন রকমের বোট রাইড এবং ওয়াটার অ্যাক্টিভিটির সমস্ত রেট চার্ট পরপর দেওয়া রয়েছে। এখান থেকে ভাড়া দেখে এখানে নানান রকম ওয়াটার অ্যাক্টিভিটির মধ্যে আপনাদের পছন্দসই অ্যাক্টিভিটিসগুলো আপনারা করে ফেলতেই পারেন। আজ কিন্তু দারুণ রোদ ঝলমলে আবহাওয়া, মোটামুটি 30 ডিগ্রির কাছাকাছি টেম্পারেচার রয়েছে। একটু গরম লাগছে আমাদের, তবে আকাশ বেশ পরিষ্কার। এরকম একটা মোহময়ী নীল আকাশ আর নীল জলের কোলভা সমুদ্র সৈকতকে পিছনে রেখে আমরা আবার চলে এলাম কোলভা বাস স্ট্যান্ডে। চলে এসছে আমাদের বাস। আজকে কোলভা বাস স্ট্যান্ড থেকে এই বাসে করেই আমরা যাব। অ্যাকচুয়ালি এটা আমাদের পিক আপ বাস। এই বাস আমাদের যারা যারা যাবেন প্রত্যেককে তুলে একটা অফিসে নিয়ে যাবেন, সেখান থেকে আমরা চলে যাব আজকের সাইট সিইংয়ের জন্য। আর এটা কিন্তু একদম এই যে কোলভা মেন গাড়ি স্ট্যান্ড বাস স্ট্যান্ড সেখান থেকেই ছাড়ে।
সারাদিন এরকম একটা ট্রাভেলার গাড়িতে ঘোরবার জন্য মাথাপিছু খরচ পড়বে 300 টাকা করে। এছাড়াও আরও বাকি খরচের ডিটেলস আমি ভিডিওর শেষে দিয়ে দিয়েছি। যদি আপনারা স্কুটি ভাড়া করে ঘুরতে চান সেক্ষেত্রে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত স্কুটির ভাড়া পড়বে 500 টাকা করে। তেল কিন্তু আলাদা ভরতে হবে। আর স্কুটি ভাড়া নেবার জন্য আপনার একটি সচিত্র পরিচয়পত্র এবং ড্রাইভিং লাইসেন্সের হার্ড কপি অবশ্যই লাগবে। যেটা খবর নিয়ে জানলাম যে সাউথ গোয়ায় এই মুহূর্তে বাইক ভাড়া দেওয়া হচ্ছে না, আপনাদেরকে ভাড়া নিলে স্কুটি ভাড়া নিতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে অসংখ্য স্কুটি রয়েছে রেন্ট দেওয়ার জন্য। পিক আপ পয়েন্ট থেকে এসে আমরা এই জায়গায় দেখলাম যে আমাদের অন্য একটি গাড়িতে শিফট করা হলো এবং এই যে বাসটা দেওয়া হয়েছে এই বাসেই কিন্তু আজকে আমরা সাউথ গোয়া ভ্রমণ করব। বাসে উঠে আমরা আমাদের সিট নিয়ে ফেলেছি। আমাদের উল্টো দিকে কিন্তু নর্থ গোয়া ভ্রমণেরও বাস রয়েছে, সেখানে আমরা পরের দিন যাব। দেখুন এটা হচ্ছে বাসের ভেতরটা, ভীষণই কমফোর্টেবল। আমি বসেছি একদম সামনের সিটে, লেগ স্পেস অনেকটা রয়েছে। পুরো বাসটা এইরকম, বাসের ওপরে ব্যাগ রাখারও জায়গা রয়েছে, বেশ স্পেসিয়াস। এবার এখানে আমি সিস্টেমটা বলে দিই, যদি লোকজন বেশি হয় তাহলে 400 টাকা পার হেড ভাড়া পড়বে আপনার এসি বাসে। আর যদি এসি বাস না হয়, মানে এসি বাসের মতন বেশি লোকজন না থাকেন, তাহলে নন এসি বাসে আপনাদেরকে যেতে হবে। সেক্ষেত্রে আপনাদের মাথা পিছু ভাড়া পড়বে 300 টাকা করে। খুব ভাল লাগছে, হ্যাঁ, দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। এখন 10টা বাজেনি, 10টা বাজতে 5 মিনিট বাকি। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে আমাদের বাস ছেড়ে যাত্রা করব আজকের ট্যুরের উদ্দেশ্যে। Brother, not go SPD. Just raise it. So I think you have seen the cruise, no? Cruise का टिकट है कितना? 500. Dolphin trip? 350. अब स्नो पार्क? ঠিক 10টা 5 বাজে আমাদের বাস ছেড়ে দিল। একটা ছোট্ট ইন্ট্রোডাকশনের পর আমরা আমাদের আজকের সফর শুরু করলাম। প্রথমেই আমরা যাচ্ছি কোলভা বিচ থেকে 13 কিলোমিটার দূরে অবস্থিত বিগ ফুট নামে একটি মিউজিয়াম দর্শন করতে। 1 hour will be holding here, but the time I'm going to save your time. I'll start from there 1 hour. প্রথমে আমরা চলে এসেছি অ্যানসেস্ট্রাল গোয়া এবং বিগ ফুটে। এর মধ্যে আমরা প্রবেশ করলাম। ওয়াও, Go inside, sir. This तरफ. বিগ ফুট। चलो go inside. থ্যাংক ইউ। আমরা দুটো টিকিট নিলাম, একটা এরকম নীল টিকিট যেটা বিগ ফুটের জন্য 150 টাকা, আর এটা এই কাসা আরাউজো আলভারেস এটার জন্য 150 টাকা। এটা প্যাকেজে ইনক্লুডেড আছে। আমি বলে দিচ্ছি প্যাকেজটা পরে। I'll be giving 5 minutes extra. So 1 hour 5 minutes will be holding here. ওকে, Half an hour there. That is the Bazirov shooting from the mood over there. That you have to say half an hour. After half an hour, आधा घंटे से अंदर जाने का with the green ticket. এইখানে টিকিটটা দেখাতে হবে, হোয়াইট কালারের যে টিকিটটা। এই কাসা আরাউজো আলভারেজ মিউজিয়াম এবং বিগ ফুট মিউজিয়াম দুটো মিলিয়ে আমাদের কাছ থেকে মোট 300 টাকার একটি টিকিট নেওয়া হয়েছিল। এই দুটি মিউজিয়াম গোয়ার লুটোলিম গ্রামে অবস্থিত। প্রায় 250 বছরের পুরনো এই প্রাসাদটির নামকরণ করা হয়েছিল এর মালিক ইউফেমিয়ানো আরাউজো আলভারেজের নামানুসারে। এই মিউজিয়ামটি গোয়ান পর্তুগিজ জীবনযাপন সম্পর্কে একটি সম্যক ধারণা প্রদান করে। সম্পূর্ণ মিউজিয়ামটি ঘুরে দেখতে আপনাদের মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে, আর দুটি মিউজিয়াম ঘুরে দেখবার জন্য টোটাল আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আমরা এই মিউজিয়াম দেখে এখন বেরোলাম। এখান থেকে বেরিয়ে ঠিক তার পাশে যেখান থেকে আমরা টিকিট কেটেছিলাম সেই বিগ ফুটে এখন আমরা যাচ্ছি, যেটার টিকিট প্রাইস ছিল 150 টাকা। এই মিউজিয়ামেরও টিকিট প্রাইস 150 টাকা। এটা ইনক্লুডেড ছিল না, কিন্তু আলাদা করে 800 টাকা আমরা দিয়েছি এই সমস্ত টিকিট প্রাইসের জন্য।
তার মধ্যে এটা রয়েছে। এবার এইগুলো হচ্ছে পুরোটাই অপশনাল, আপনি যদি চান এগুলোকে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বাসে ওয়েট করতে হবে, বাকিরা এসে দেখে আবার আপনার সাথে জয়েন করলে তারপর পরের স্টপেজ আপনাকে নিয়ে যাওয়া হবে। एंसेस्ट्रल गोवा में आप सभी का स्वागत है। इस जगह को बिगफुट भी कहा जाता है। বিগফুট মিউজিয়ামের স্পেশালিটি হলো সবুজে ঘেরা এরকম মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিভিন্ন মূর্তির মাধ্যমে গোয়ার জীবনশৈলীকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মিউজিয়ামটি শিল্পী মাহেন্দ্র আলভারেজ দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। যদি দুটি মিউজিয়ামের মধ্যে তুলনা করি সেক্ষেত্রে আমি বলবো এই বিগফুট মিউজিয়াম কিন্তু অনেক বেশি আকর্ষণীয়। এটা একটা থিম পার্ক টাইপের, এবং আপনারা এটা জানলেও আশ্চর্য হবেন যে গোয়াতে যে কটি মিউজিয়াম রয়েছে তার প্রথম 5টি মিউজিয়ামের মধ্যে এই বিগফুট মিউজিয়াম কিন্তু রয়েছে। এই হলো সেই বিগফুট যার নামে এই মিউজিয়ামের নামকরণ করা হয়েছে। আর ঠিক তার পাশে 10 মিনিটের একটি অ্যানিমেশন মুভির মাধ্যমে এই বিগফুট সম্পর্কে বিস্তারিত দেখানো হয়। চাইলে আপনারা 2 হুইলার নিয়েও এই মিউজিয়ামে আসতে পারেন, যেটা বললাম কোলভা বিচ থেকে মাত্র 13 কিলোমিটার দূরে একদম পাশাপাশি এই দুটি মিউজিয়াম রয়েছে। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো ইন্ডিয়াস লংগেস্ট ল্যাটেরাইট স্কাল্পচার। শিল্পী মাহেন্দ্র আলভারেজ মাত্র 30 দিনে একটি পাথর কেটে মীরাবাইয়ের এই মূর্তিটি তৈরি করেছিলেন। আচ্ছা, যদি আপনারা এই মিউজিয়ামগুলি স্কিপ করতে চান বা দুটির মধ্যে যে কোনো একটি মিউজিয়াম দেখবেন আর একটি স্কিপ করবেন ভাবেন, সেক্ষেত্রে এর বাইরে একটি দারুণ ক্যাফে রয়েছে, সেখানে বসে সময় কাটিয়ে দিতে পারেন। বিগফুট মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম, সত্যি কিন্তু এটা বেশ ভালো লাগলো। পুরো গোয়ার একদম এনশিয়েন্ট যে ভাইব, গোয়ার যে কালচার, যে হেরিটেজ আছে, যে হিস্ট্রি আছে, সবটাকে দারুণ সুন্দরভাবে ডেমনস্ট্রেট করা হয়েছে। এটা আসলে বেশ ভালোই লাগবে। আমার মনে হয় যে এই বিগফুট মিউজিয়ামটা বেশ রেকমেন্ডেড এবং ওয়াচেবল। আচ্ছা, আমাদের প্রথম স্পট শেষ হয়ে গেছে। এটাই দুটো স্পট মিলিয়ে আমাদেরকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছিল। আবার আমরা আমাদের বাসের কাছে চলে এসেছি। এবার আবার বাসে উঠে যাব আমাদের নেক্সট স্টপেজে। মিউজিয়াম দর্শন সেরে এবার আমরা এগিয়ে চললাম শান্তা দুর্গা মন্দির দর্শন করতে। এই বিগফুট মিউজিয়াম থেকে শান্তা দুর্গা মন্দিরের দূরত্ব মাত্র 11 কিলোমিটার, আর কোলভা বিচ থেকে এই মন্দিরের দূরত্ব 23 কিলোমিটার। আর যাবার পথের এই দৃশ্যপট দেখে সত্যি মন জুড়িয়ে গেল। সমুদ্র সৈকত ছাড়াও যে গোয়া কত সুন্দরী তা আরও একবার অনুভব করলাম। আমরা চলে এসেছি আজকে আমাদের 2 নম্বর স্পট শান্তা দুর্গা টেম্পলে। পানাজি থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্তা দুর্গা টেম্পল কিন্তু অসম্ভব সুন্দর এবং পৌরাণিক কাহিনী সমৃদ্ধ। 450 বছরের পুরনো একটা মন্দির এবং দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে অবস্থিত, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে অবস্থিত। এই মন্দির ঘোরবার জন্য আমাদের 20 মিনিট সময় দেওয়া হয়েছে। চলুন তাড়াতাড়ি গিয়ে মন্দির প্রাঙ্গণটা আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এই মন্দিরে প্রবেশের জন্য কিন্তু ড্রেস কোড আছে, তার সম্পূর্ণ বিবরণটা এই বোর্ডে লেখা রয়েছে, এটা ভালো করে দেখে নেবেন। যদি অসুবিধা হয় তাহলে আশেপাশে বেশ কয়েকটি দোকান রয়েছে, সেখান থেকে আপনারা ড্রেস ভাড়া পেয়ে যাবেন। যেটা বলছিলাম, এই শান্তা দুর্গা মন্দিরের কিন্তু দারুণ একটা পৌরাণিক কাহিনী রয়েছে। এই শান্তা দুর্গা মানে দুর্গার শান্ত রূপ বা শান্ত দুর্গা হিসাবেই এখানে দেবী পার্বতী পূজিত হন। এবং মনে করা হয়, কথিত আছে পৌরাণিক কাহিনী অনুযায়ী একটা সময় মহাদেব এবং বিষ্ণুর মধ্যে অসম্ভব একটি যুদ্ধ লেগেছিল এবং সেই যুদ্ধ এতটাই তীব্র আকার ধারণ করে যে পৃথিবী ধ্বংসের জায়গায় চলে যায়। সেই সময় বিষ্ণু এসে সেই যুদ্ধকে স্তিমিত করতে না পেরে তিনি স্বয়ং যান তখন আদ্যাশক্তি মহামায়া দেবী পার্বতীর কাছে এই যুদ্ধ শান্ত করবার জন্য। তখন দেবী পার্বতী এসে তাদের মধ্যস্থতা করেন এবং বিষ্ণুকে তিনি ডান হাতে ধারণ করেন এবং মহাদেবকে বাম হাতে ধারণ করেন। তাদেরকে শান্ত করা হয় এবং সেই যুদ্ধ থামে। তারপর থেকেই এখানে দেবী পার্বতীকে শান্তা দুর্গা হিসাবে পূজিত করা হয় এবং এইখানে যে মূর্তিটি রয়েছে তার 2টি হাতে 2টি সর্প রয়েছে এবং মনে করা হয় যে এই সর্প দুটি ব্রহ্মা এবং মহাদেবকে মানে রূপক হিসাবে, সর্প দুটিকে রূপক হিসাবে 2টি হাতে দেবীর দেওয়া হয়েছে।
আমরা এখন শান্তা দুর্গা মন্দির থেকে মাঙ্গবেশী টেম্পলের দিকে যাচ্ছি। এখান থেকে ওই মন্দিরের দূরত্ব প্রায় 8 কিলোমিটার মতন। রাস্তাটা এত সুন্দর, মানে আমি গোয়ায় আছি না অন্য কোনো উত্তরাখণ্ড বা এরকম কোনো জায়গায় আছি, এত সবুজে মোড়া পাহাড় এবং তার মধ্যে থেকে এরকম চমৎকার সুন্দর রাস্তা, নীল আকাশ, প্রকৃতি। গোয়ার এই রূপ কিন্তু সত্যি জানা ছিল না। এবং যারা গোয়া বলতে শুধু ভাবেন যে বিচ আর সমুদ্র, তা কিন্তু একেবারেই নয়। গোয়ার এই ইতিহাস, গোয়ার এই মন্দিরগুলো কিন্তু অত্যন্ত প্রসিদ্ধ এবং সারা ভারত বিখ্যাত। এখন আমরা যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 748-এর ওপর দিয়ে। ঠিক 12:40 বাজে আমরা চলে এসেছি শ্রী মাঙ্গবেশী টেম্পলের মাঙ্গবেশী টেম্পলের সামনে। এই দরজা দিয়ে খানিকটা হেঁটে ভিতরে যেতে হবে মন্দির পর্যন্ত। এখান থেকে হেঁটে গিয়ে মন্দিরটা দর্শন করব। আমাদের এখানে সময় দেওয়া হয়েছে মাত্র 30 মিনিট। তাড়াতাড়ি চলুন ভিতরে যাওয়া যাক। হাই, I am also a teacher. Okay, favorite subject? Okay, do good in life. Okay, stay happy. Bye. আমরা চলে এসেছি অদ্ভুত সুন্দর শ্রী মাঙ্গবেশ টেম্পলে। সারস্বত শৈলীতে তৈরি এই মন্দির কিন্তু গোয়ার অন্যতম প্রসিদ্ধ একটা মন্দির। এবং এই মন্দিরের সবথেকে বেশি বিশেষত্ব যেটা, আমাদের ভারতের গর্ব লতা মঙ্গেশকর যিনি, তার বাবা মায়ের জন্ম কিন্তু এই মঙ্গেশ গ্রামেই হয়েছিল। আর পৌরাণিক কাহিনীতে যদি আমরা দেখি, একবার পার্বতীর কাছে ভগবান শিব এসেছিলেন বাঘ রূপে পার্বতীকে ভয় দেখাতে। সেই সময় দেবী পার্বতী ভয় পেয়ে গিয়ে বলে ওঠেন ত্রাহি মম গিরিশা। সেই মম গিরিশা থেকেই মাঙ্গবেশী এবং সেখান থেকেই এই মাঙ্গবেশ কথার জন্ম হয়। এখানে মহাদেব বা শিব মাঙ্গবেশ দেবতা রূপেই পূজিত হন। চলুন দেখে নিই পুরো মন্দির প্রাঙ্গণ। 1973 সালে এই মন্দির সংস্কারের সময় এই মন্দিরের সবচেয়ে উঁচু গম্বুজের উপর লাগানো হয়েছিল একটি পবিত্র সোনার কলস। মন্দিরের দিকে তাকিয়ে আকাশের সাথে মন্দিরের যে অদ্ভুত মেলবন্ধন দেখলাম তা ভোলার নয়। পথ চলতে চলতে আমার একটা কথা মনে হচ্ছিল বারবার, গোয়ার যে রূপ দেখতে আমরা অভ্যস্ত বা যে রূপ দেখব আশা করে আমরা এসেছিলাম, তার বাইরে গিয়ে গোয়ার সম্পূর্ণ একটা আলাদা রূপ আমাদের চোখের সামনে আজ উন্মোচিত হচ্ছিল। এই বাস ট্যুরটি না করলে জানতেই পারতাম না বিচের শ্যাক্স এবং সেখানে বসে পানীয় সেবন ছাড়াও গোয়ায় এত কিছু দেখার আছে। আর মাঝে মাঝে এরকম ব্যাকওয়াটার আর সুন্দর সুন্দর ব্রিজগুলি আমাদের যাত্রার আনন্দকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আমরা চলে এসেছি অত্যন্ত পবিত্র একটি স্থান ওল্ড গোয়াতে, বেসিলিকা অফ বম জেসাসে। আমার পিছনে দেখা যাচ্ছে এই চার্চটি, এবং এই চার্চের বিশেষত্ব হলো এটাই, এই চার্চের মধ্যে রয়েছে সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের 450 বছরের পুরনো একটি ডেড বডি, যেটা উইদাউট এনি কেমিক্যাল এতগুলো বছর সংরক্ষণ করে রাখা হয়েছে এবং সেটা একইভাবে রয়ে গেছে। এই ওল্ড গোয়াতে কিন্তু এই কমপ্লেক্সটার ঠিক উল্টো দিকে নতুন যে চার্চ তৈরি হয়েছে সেই চার্চটিও রয়েছে, কিন্তু আমাদেরকে শুধুমাত্র এই চার্চটি দেখার জন্যই সময় দেওয়া হয়েছে 40 মিনিট। 40 মিনিটের মধ্যে সবটা দেখে আমাদেরকে আবার এখানেই ফিরে আসতে হবে। আর এখন ঘড়িতে বাজে 1:50। 1594 সালে এই চার্চের প্রতিষ্ঠা শুরু হয়েছিল এবং এর নির্মাণ কাজ সম্পন্ন হয় 1605 সালের 15ই মে, এবং এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও পেয়েছে। প্রত্যেক 10 বছর অন্তর সেন্ট জেভিয়ার্সের বডি নামানো হয়। এই বছর মানে 2024 সালেও কিন্তু সেটা নামানো হবে 1 নভেম্বর থেকে। এই চার্চ ঘুরে দেখবার জন্য আমাদেরকে 35 মিনিট টাইম দেওয়া হয়েছিল,
আর যেহেতু চার্চের মধ্যে ভিডিওগ্রাফি অ্যালাউড ছিল না, তাই এই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না। ওল্ড গোয়ার এই পবিত্র চার্চটি কোলভা বিচ থেকে 32 কিলোমিটার দূরে অবস্থিত। বাসিলিকা অফ বম জেসাসের ঠিক উল্টো দিকে, যেটা আমি বলছিলাম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই নিউ বিল্ডিং বা নিউ চার্চ বিল্ডিংটা রয়েছে। এই চত্বরটাতে কিন্তু আপনারা এসে দেখে নিতে পারেন যদি আপনাদের হাতে সময় থাকে। এখানে এর ভেতরে রয়েছে মিউজিয়াম। আমার পিছনে যেটা বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার্চ, তার ওই দিকে রয়েছে আরও একটি চার্চ। এটা বেশ অনেক বড় চত্বর এবং এটা ঘুরতে বেশ অনেকটাই সময় লাগবে। আমরা যখন এর আগের বারে ওল্ড গোয়া এসেছিলাম তখন কিন্তু আমরা এই চত্বরটা পুরো ঘুরে দেখেছিলাম। আমাদের ভিডিওতে সেই ডিটেলস অনেকটাই রয়েছে, যদিও বেশ কাঁচা হাতের কাজ, দেখে নিতে পারেন। আজকে আমাদের হাতে অতটাও সময় নেই, ইতিমধ্যেই 2:15 বেজে গেছে, আমাদের 2:20 পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, সেজন্য আমরা আর এর ভেতরে ঢুকছি না। তবে আপনারা আসলে এইখানে একদম উল্টো দিকে যে এই জায়গাটা, এটা দেখে নিতে পারেন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঘড়িতে সময় দুপুর 2:30 আর এখন আমাদের লাঞ্চ টাইম। ঝটপট আমরা চলে এলাম হোটেল উইলশায়ার নামে এই ফ্যামিলি রেস্টুরেন্টে। চলে এসছে আমাদের আজকের ফিশ থালি। লাঞ্চ ব্রেকের জন্য একটা হোটেলে আমাদেরকে নিয়ে আসা হয়েছে। এই রেস্টুরেন্টটাতে কিন্তু বেশ কম দামে ভালো খাবার পাওয়া যায়। কোয়ালিটি কীরকম সেটা তো খেয়ে বলবো, তবে খাবারের প্রাইস কিন্তু বেশ কম। আর রেস্টুরেন্টটার লোকেশনটা বা ভাইবটা, পরিবেশটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমি একটা ফিশ থালি অর্ডার করেছিলাম। ফিশ থালিতে একটা ম্যাকারেল ফিশ দিয়েছে এরকম, তার সাথে মাছের ঝোল, এরকম সবজির একটা তরকারি, একটা রসম দিয়েছে, এখানে একটা মাছের কিছু ঝুড়ো ঝুড়ো দিয়েছে, চিংড়ি মাছ দিয়ে বানিয়েছে, এখানে স্যালাড দিয়েছে, চাটনি দিয়েছে, আর একটা এরকম তন্দুরি রুটি দিয়েছে। এই ফিশ থালিটার দাম আমার পড়ছে 200 টাকা। খাবারটা খেয়ে তারপরে আপনাদেরকে বলবো। আমাদের খাবারের জন্য সময় দেওয়া হয়েছে 45 মিনিট। খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। পেট পুজো সেরে আবার এগোনোর পালা। আমরা এখন যাচ্ছি গোয়ার বিখ্যাত নিউ জুয়ারি ব্রিজের ওপর থেকে। সাধারণভাবে অনেকে এটিকে মনোহর সেতুও বলে থাকেন। উত্তর গোয়ার সাথে দক্ষিণ গোয়ার সংযোগের একটি বড়সড় মাধ্যম কিন্তু এই জুয়ারি ব্রিজ। 29শে ডিসেম্বর 2022 সালে 2100 ফুট লম্বা এবং 89 ফুট চওড়া এই ব্রিজটির উত্তরমুখী ক্যারেজওয়ের উদ্বোধন করা হয় এবং 2023 সালের 22শে ডিসেম্বর এর দক্ষিণমুখী ক্যারেজওয়ের উদ্বোধন হয়। ঠিক বিকেল 4টে বাজে আর আমরা চলে এসেছি এখন একটা অ্যাবিস মিউজিয়াম বলে মিউজিয়ামে, যেখানে 3টে জিনিস আমাদেরকে দেখানো হবে। এটা সম্পূর্ণই অপশনাল, 500 টাকা টিকিট আছে। এখান থেকে এই 500 টাকার টিকিটে একটা 12D শো দেখানো হবে, তারপরে একটা হরর শো আছে, তারপরে আছে ফিশ অ্যাকোয়ারিয়াম। এটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। যদি না নেন তাহলে বাসে আপনাদেরকে অপেক্ষা করতে হবে। 1 ঘন্টা এটাতে সময় দেওয়া হয়েছে। ঠিক 5টার সময় আমরা আবার সবাই বাসে এসে মিট করব। আমরা এটা এই কারণেই করছি যে এটা করে আমরা দেখতে চাই যে এটা আদৌ রেকমেন্ডেড কি রেকমেন্ডেড নয়, মানে করা উচিত কি করা উচিত নয়। চলুন ভেতরে যাওয়া যাক, কি কি এক্সপিরিয়েন্স হয় সেটা এবার দেখা যাক। দেখুন, এরকম কোনো ব্যাপার নেই যে ওনারা কোনো এক্সট্রা চার্জ নিচ্ছেন বা এরকম কোনো, এখানে যা লেখা আছে সেই দামটাই নিচ্ছেন এবং সকলের থেকে ওনারা ক্যাশই নিয়েছেন। আমার কাছে যেহেতু অনলাইনটাই মানে সুবিধা ছিল, এতটা ক্যাশ ছিল না, সেই জন্য আমি অনলাইনে এখানেই পে করে দিলাম, মানে কাউন্টারেই পে করে দিলাম, এখানে আমার টিকিট হয়ে গেল। থ্যাংক ইউ। আমরা ফিশ অ্যাকোয়ারিয়ামে যে মানে দরজাটা আছে সেখান থেকে প্রবেশ করছি। বাইরেটা এরকমভাবে সাজিয়ে রাখা রয়েছে, আর এই যে মিউজিয়ামের দরজাটা বাইরে থেকে কিন্তু ভীষণ ইন্টারেস্টিং, দারুণ দেখতে লাগছে। ভেতরে গিয়ে কি এক্সপিরিয়েন্স হয় এখন সেটাই দেখার। ओके ओके मैडम, आप लोग इधर बेटा, सर कम, आप इधर बेटा। 12D শোটা দেখে বেরোলাম, বেশ ভালো অভিজ্ঞতা এবং আমার মনে হয় যে বাচ্চাদের ভীষণ বেশি ভালো লাগবে এটা।
এবার যাচ্ছি হরর শোর দিকে। এই হরর শোটাতে আমার একদম ইন্টারেস্ট নেই, হ্যাঁ, কিন্তু এটাই প্যাকেজের মধ্যে আছে, সেজন্য বাধ্য হচ্ছি দেখতে। হরর শো দেখে বেরোলাম, মানে বাচ্চাদের জন্য ঠিক আছে, বেশ থ্রিলিং, কিন্তু আমাদের জন্য এমন কিছুই ব্যাপার না। এবার অ্যাকোরিয়ামে যাচ্ছি, অ্যাকোরিয়ামটা বেশ ভালো। এই কচ্ছপটি দেখুন, ওকে কোলে নিয়েও কেউ যদি ছবি তুলতে চায় তুলতে পারেন, না আমারও তো সাহস নেই। আপনারা আসলে এভাবে হাতে করে নিয়ে ছবি তুলতে পারেন। एलफिश एलीफिश, ओके, एलीफिश की तरह ना। लॉबस्टर, छोड़ दीजिए, छोड़ दीजिए। वो शंख है, अच्छा, वाओ, ठीक है। ये भी शंख है ना, वाओ। সত্যি কথা বলতে এই অ্যাকুয়ারিয়ামটাই আমার সবচাইতে ভালো লেগেছে এবং এখানে এসে আমি সত্যি খুব আনন্দ পেয়েছি। তবে এই হরর শো দেখে বেরোনোর পর আমার মাথার যন্ত্রণা শুরু হয়ে গিয়েছিল। স্পটেড ইল ফিশ, ও এটা স্পটেড ইল। অ্যাবিস মিউজিয়াম দেখে নিয়ে আবার আমরা নিউ জুয়ারি ব্রিজের ওপর থেকে ফিরে চললাম কোলভা বিচের দিকে। এই অ্যাবিস মিউজিয়াম থেকে কোলভা বিচের দূরত্ব মাত্র 13 কিলোমিটার। আচ্ছা, এই কোলভা বিচও কিন্তু আজকের সাইট সিং এর মধ্যেই একটা স্পট। एक्सक्यूज मी, तो मैं हमारा लास्ट पॉइंट है कोलवा बीच। यहाँ 45 मिनट रुकेगा, 45 मिनट। यहाँ से रवाना हो जाएगा बराबर 6 बजे शाम। और ज़्यादा टाइम मांगते हैं यहाँ लोकल बस, टैक्सी, रिक्शा सब कुछ मिलता है, क्योंकि ये गाड़ी ट्रॉफी के बाद एक गाड़ी कंपनी को जाते हैं। जोकिम फर्नांडिस, যিনি আজকে আমাদের সারথি ছিলেন। এই দাদাই আমাদের আজকের গাইড ছিলেন, খুব ভালো এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ ভাইয়া। थैंक यू। ট্যুরিজম ফেসিলিটেশন সেন্টারের একদম সামনে আমাদের বাস নামিয়ে দিল। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে কোলভা বিচ। কোলভা বিচে এখন আমরা আর আলাদা করে যাচ্ছি না, সকালবেলাই তো আপনাদেরকে কোলভা বিচ দেখিয়ে দিয়েছি, আর আমরা তো কোলভা বিচে রয়েছি। কোলভা বিচ প্রত্যেকটা ভিডিওতেই আমরা দেখাচ্ছি। আলাদা করে কোলভা বিচে মানে যেসব বাইরের ট্যুরিস্টরা আছেন তারা গেছেন, আমরা এখন হোটেলের দিকে ফিরে যাচ্ছি। আচ্ছা, এবারে আমি ভাড়ার কথাটা বলে দিই। আমরা যে বাসটাতে ঘুরলাম, এই বাসটা হচ্ছে নন এসি বাস। এটার ভাড়া পড়েছে পার হেড 300 টাকা করে। এই একই বাস 400 টাকা করে হয়ে যাবে যদি এই বাসটায় আপনি এসি নেন। এবার এসি নিতে গেলে প্রত্যেকে, মানে যারাই বাসে উঠছেন প্রত্যেককে রাজি হতে হবে এসির জন্য, তাহলেই ওনারা বাসটাকে এসি করবেন। আজকে আমরা যেমন এসির জন্যই আমাদের রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু যেহেতু অন্যান্য ট্যুরিস্টরা অতটা এসি ডিম্যান্ড করেননি,
সেই জন্য আমরা নন এসিতেই ঘুরলাম। এমনিতে বিশেষ কিছু অসুবিধা হয়নি, আজকে টেম্পারেচার বেশ ভালোই ছিল, কিন্তু রোদের সময় একটুখানি প্রবলেম হচ্ছিল। বাট স্টিল আমি সাজেস্ট করব যে যদি আপনারা এসি পান এসিই নেবেন, যদি গরম থাকে। ঠান্ডার সময় আসলে তো কোনো ব্যাপারই নেই। দেখুন, কোলভাতে পৌঁছানোর পর হোটেলে ফিরে চেঞ্জ করে আমরা চলে এসেছি কোলভা বিচে। আর আমাদের হোটেল থেকে এই কোলভা বিচ মাত্র 100 মিটার দূরত্বে। আর বিচে এসে যে সূর্যাস্তটা আজকে দেখলাম অবিস্মরণীয়। বিশ্বাস করুন, জীবনের সেরা একটা সূর্যাস্তের সাক্ষী রইলাম আজ এই কোলভা বিচে। আজকের আমাদের এই ট্রিপটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাউথ গোয়াতে আসলে এই ট্রিপটা কিন্তু করতে পারেন। আমাদের তরফ থেকে 100% রেকমেন্ডেশন থাকবে, কারণ যে সমস্ত জায়গাগুলো এই বাস কভার করলো এগুলো কিন্তু জেনারেলি গাড়ি বুক করে যেতে গেলে আপনাদের 4 থেকে 5,000 টাকা খরচা পড়ে যায়। এরকম একটা স্বর্গীয় সূর্যাস্ত দেখার পর কোলভা বিচের নাইট লাইফ দেখাবো না তা কি হয়? চলুন, গোয়ার যে আসল ভাইভ, চিল ভাইভ, নাইট ভাইভ কোলভা বিচে সেটা ঠিক কীরকম একবার দেখে নিই। যারা বিশাল হই হট্টগোল পছন্দ করেন না, বাগা বা ক্যালাঙ্গুটের মতো অত জমজমাট পরিবেশ যাদের পছন্দ নয়, তারাও খুব সহজে বেছে নিতে পারেন এই কোলভা বিচ। তবে ডিসেম্বর জানুয়ারি মাসে গোয়ার অন্যান্য বিচের মতো বিদেশি পর্যটকদের আগমনের কারণে সমস্ত বিচই কিন্তু দারুণভাবে সেজে ওঠে। সাউথ গোয়ার এই কোলভা বিচও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি অনবদ্য গোয়ার পর্ব নিয়ে। Till then, take care and bye bye.